ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2025 একাডেমিক ইয়ারে যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই এক্সামে সায়েন্স সাবজেক্টের যে বায়োলজি পার্ট আছে সেই বায়োলজি পার্টের জীবন প্রক্রিয়া চ্যাপ্টার সমূহ থেকে একটা 5 মার্কের কোয়েশ্চন প্রত্যেক বছরই এক্সামে আসে। আমি এই ভিডিওতে এই 5 মার্কের একটি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি টোটাল 3টি প্রশ্ন দিয়েছি। আশা করি এই 3টি প্রশ্ন যদি তোমরা মনোযোগ সহকারে শিখে নাও তাহলে পরীক্ষাতে কমন পাওয়ার সাথে সাথে ভালোভাবে তোমরা এক্সামে লিখতে পারবে। আমি এর আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর সম্পূর্ণ সাজেশনের ভিডিও দিয়েছি। মডেল কোয়েশ্চন পেপারের আমি সলিউশন দিয়েছি। এসসিআরটি কোয়েশ্চন ব্যাংকের সমাধান দিয়েছি। এর পরে অর্থাৎ এই ভিডিওর পরে এসসিআরটি থেকে যে কোয়েশ্চন ব্যাংক দিয়েছে ম্যাথমেটিক্সের উপর একের পর এক সবগুলি প্রশ্ন, ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্নগুলির সলিউশন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন করে আমি এক্সামের আগে অবধি ভিডিও দিয়ে যাব। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি মনে করো যে তোমাদের দরকার আছে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘচ্ছেদের চিত্র একে বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং চিত্রের সাহায্যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের পথ দেখাও। আবার বলছি, মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘচ্ছেদের চিত্র একে বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং চিত্রের সাহায্যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের পথ দেখাও। এটার সাথে আরেকটা প্রশ্ন আছে, বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু কেন? আবার বলছি, বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর থেকে অধিক পুরু কেন? এই পুরাটা প্রশ্নের সাথে একটু ব্যতিক্রম, অর্থাৎ একই প্রশ্ন সেটাকে একটু চেঞ্জ করে যদি দেয়, অর্থাৎ এইটার অনুরূপ একটা অথবা প্রশ্ন কি হতে পারে? অথবা প্রশ্নটা হচ্ছে, দেখো, মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো এবং 4টি অংশ চিহ্নিত করো। তারা বলছে যে লম্বচ্ছেদের চিত্র আঁকো, একে ওই চিত্রের মধ্যে 4টা অংশ তুমি চিহ্নিত করে দেখাও, কোনটার নাম কি? এটার মধ্যেই বলেছে হৃৎপিণ্ডের অলিন্দের তুলনায় নিলয়ের পেশির প্রাকার পুরু হয় কেন? অথবা আগে যে কোয়েশ্চনটা দিয়েছি সেই কোয়েশ্চনটার যে সেকেন্ড পার্টটা, এই কোয়েশ্চনের সেকেন্ড পার্টের হুবহু এক নয়, একটু ব্যতিক্রম আছে। আমি আবারও বলছি, কোয়েশ্চনগুলিকে একটু বুঝে পড়ো, তাহলে 100% কমন অবশ্যই পাবে। না লিখে থাকলে একটা স্ক্রিনশট মেরে নাও। এবার আমি দেখে নিচ্ছি পরের কোয়েশ্চন, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 2। নেফ্রন কি? একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। বলছে নেফ্রনের আগে চিত্র আঁকো, এরপরে এই চিত্রের মধ্যে 4টা 5টা যতটা অংশ আছে সবগুলি অংশ চিহ্নিত করো। এর মধ্যে কি আছে? এর কোথায় পরা পরিস্রবণ ঘটে এর কাজ লিখো। এই পুরোটা প্রশ্নের সাথে একটা অথবা আছে। অথবা প্রশ্নটা কি আছে দেখো, বলছে নেফ্রন কি? একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্লোমেরুলাস, বাহমেন ক্যাপসুল, হেনলির লোব, সংগ্রাহী নালিকা। কোশ্চেনটা লিখে নাও, আদারওয়াইজ একটা স্ক্রিনশট মেরে নাও। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3। ট্রান্সলোকেশন কি? আবার বলছি, ট্রান্সলোকেশন কি? রসের উৎস্রোত
প্রক্রিয়াটি বর্ণনা করো। উদ্ভিদ দেহে খাদ্য পরিবহনকারী কলার নাম কি? আবার বলছি, উদ্ভিদ দেহে খাদ্য পরিবহনকারী কলার নাম কি? যদি লিখে না থাকো একটা স্ক্রিনশট মেরে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অবশ্যই কমন আসবে এবং তোমাদের এক্সাম ভালো হবে, এটাই